আজকে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটার নাম হচ্ছে বার্নফিল্ড হাউস। এটা সেকেন্দ্রাবাদ মানে হায়দ্রাবাদের সব থেকে ট্রেন্ডিং হন্টেড হাউস এই মুহূর্তে। আমার কাছে কোনো চরিত্র কাল্পনিক না, কারণ সত্যি ঘটেছিল ঘটনাগুলো। দেখতে পাচ্ছ বাড়িটা, এই বাড়ির একটা ভৌতিক ইতিহাস আছে যেটা নিয়ে আজকে সত্যি ভূতের গল্প। দুপুর 3টের সময় প্রায় ওই সময় গিয়ে আমি শুট করেছি। কারণ প্রচুর সাপ, শেয়াল এবং আরো প্রচুর জীবজন্তুর এখানে উৎপাত আছে। রাতে এইসব এরিয়াতে লেপার্ডও দেখা যায়। লেপার্ড বার্নফিল্ড সাহেবকে মারার জন্য ইনি তো সেনাবাহিনী পাঠালেন, সমস্ত ভারতীয় সেনা, ব্রিটিশ কিছু মিলিটারি, তারাও এলেন। এটা এখন কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ? এখন দুপুর 3টে বাজে। আমার ঘড়িতে দেখো দুপুর 3টের সময় নাকি এই জায়গায় প্রচুর প্রেতাত্মার উৎপাত, মানে প্রচন্ড পরিমাণে এখানে আওয়াজ ফাওয়াজ শোনা যায়। রাতে 3টের সময় পাওয়া যায়। মারাত্মক হন্টেড একটা লোকেশন এটা হায়দ্রাবাদের। গোটা রাত যতক্ষণ না ভোর হয়েছিল পুরো বিল্ডিংটা দাউ দাউ করে জ্বলছিল এবং জ্বলছিল প্রচুর গাছ। এবং ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি বলছি, আগে দেখে নাও। ধ্বংসস্তূপটা একবার দেখে নাও, যতটুকু দেখতে পাচ্ছ, যতটুকু বুঝতে পারছো। মাস 3 মধ্যেই কিন্তু তাদের সবার মৃত্যু হয়। কেউ কুয়োতে ডুবে মরে যায়, ঠিক আছে, কেউ আগুন জ্বালিয়ে রান্না করতে করতে সে আগুনে পুড়ে মারা যায়। এবং এখানে এই ফাঁকা এই ঝাঁকড়া গাছগুলো থেকে নাকি রাত্রেবেলা হাসির আওয়াজ পাওয়া যায়। এবং এই গাছগুলোতে প্রচুর ভারতীয়কে, মানে প্রচুর সাউথ ইন্ডিয়ান রেসিডেন্টকে এখানে কিন্তু গলায় দড়ি দেওয়া হয়েছিল, যেটা আজকে বলবো আমি। তাদের পরিবার, তাদের বাবা মা হাজারবার বারণ করা সত্ত্বেও সকালবেলা প্রত্যেককে, এই যে গাছটা আমি দেখালাম ভিডিওতে বা দেখাচ্ছি, তোমরা দেখবে এই গাছের সবার গোটা চেহারা, গোটা মানে বডিটা গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গেছিল। বন্ধুরা, আমার তো আবার বিশ্বাস নেই, আমি আবার গল্প বলতে বলতে আবার নামটা নিয়েও নি মাঝে মধ্যে, মাফ করবেন। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল এই ঝাঁকড়া গাছের নিচে, সেই ঘটনাগুলো আজকে বলবো। আর আমার ভর দুপুরবেলায় বার্নফিল্ড হাউসে এসে আমরা নাকি ভিডিও শুট করছি। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে ফাইনালি ফিরে যাবে ইংল্যান্ডে, সেই সময়কার ঘটনা। এবং এরম প্রচুর ঘটনা আছে যেগুলো কিন্তু সত্যি ভূতের গল্প ইউটিউব চ্যানেলে তোমরা শুনলে কিন্তু স্তম্ভিত হয়ে যাবে। এটা কিন্তু এমন কোনো পডকাস্ট চ্যানেল নয় যেখানে একজন তান্ত্রিক, একজন জ্যোতিষী এসে বসবে এবং হোস্ট হিসেবে বা অ্যাঙ্কার হিসেবে বা চ্যানেলের অ্যাডমিন হিসেবে আমি সেখানে অদ্ভুতভাবে সব রিয়াকশন দেব। তাই নাকি এরম হয়েছিল? সিরিয়াসলি, সব অভিনয়ের এটা চ্যানেল নয়। এই চ্যানেলটার নাম হচ্ছে সত্যি ভূতের গল্প। গল্প মানে এখানে ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। পৃথিবীতে কোথাও লেখা নেই যে তোমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু বন্ধুরা, আমাদের চারপাশে এমন প্রচুর ঘটনা ঘটে যেগুলো তোমরা না চাইতেও কিন্তু অলৌকিকই হয়। হাওয়া দেয়, গাছের পাতা নড়ে, ইলেকট্রিসিটি তারের মধ্যে দিয়ে যায়, সেই কারণে ফ্যান বা লাইট চলে। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা ঘটনার পেছনেই বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। এমন প্রচুর ঘটনাও আমাদের চারপাশে ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। বৈজ্ঞানিকরা সেগুলোকে উড়িয়ে দিয়েছে, সেই ধারণাগুলোকে বা সেই ঘটনাগুলোকে ভুলতে চায়। আমি পরিচালক রামগোপাল ভার্মাকে প্রশ্ন করেছিলাম, আজকে বলি তোমাদেরকে, পরিচালক রামগোপাল ভার্মাকে আমি প্রশ্ন করেছিলাম 2024 সালের মে মাসে ওনার সাথে একটা মিটিংয়ে, যে আপনি যে এত ভালো ভালো সমস্ত ভৌতিক অলৌকিক সিনেমা শুট করেছেন, আপনি কি নিজে বিশ্বাস করেন? রামগোপাল ভার্মা আমাকে কথাটা কিছুক্ষণ শুনে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বললো, না, আমি খুব একটা বিশ্বাস করি না। কিন্তু এমন কিছু মুভি উনি করেছেন, উর্মিলা মাতোঙ্গার, অজয় দেবগানের সাথে ভূত, বাস্তুশাস্ত্র, ডরনা মানা হ্যায়, এই সমস্ত আজ্ঞাত, এই সমস্ত সিনেমা দেখলে মনে হয় না এগুলো মানে অরিজিনাল কারুর জীবনের ঘটনা, রিয়েল লাইফ স্টোরি মনে হয় না। হ্যাঁ, হয়তো সাদা মুখ নিয়ে কোনো ভূত তোমার সামনে হাজির হবে না, এমন তোমাকে ধাক্কা মারবে না যে তুমি দেয়ালে গিয়ে ছিটকে পড়বে। কিন্তু ভৌতিক ঘটনা বা অলৌকিক এই সমস্ত ঘটনা কিন্তু প্রত্যহ ঘটে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। কেউ বলে ফোরফ্রন্টে এসে, কেউ বলতে চায় না। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, সেই ঘটনাটার ব্যাখ্যা
পরীক্ষা হিসেবে আমি সেই লোকেশনে গিয়ে শ্যুট করেছি, কিন্তু ভিডিওটা তোমাদের দেখাবো। দুপুর 3টের সময় প্রায় ওই সময় গিয়ে আমি শ্যুট করেছি, দেখো একবার। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকনে গিয়ে অল অপশন দিয়ে ক্লিক করে দাও, যাতে যে কোনো ভিডিও প্রথম আপলোড হওয়ার পরেই তোমাদের কাছে পৌঁছয়। এবং তোমরাও কিন্তু তোমাদের জীবনে ঘটা বা কারোর থেকে শোনা সত্যি কোনো অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা আমাকে শেয়ার করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কলিং নাম্বার 9330890267। আমি সেই সমস্ত ইউটিউবারের মধ্যে পড়ি না যে নিজেকে সেলিব্রিটি ভাবি, ঠিক আছে? আমি প্রকৃতই প্রথম থেকে ছোটবেলা থেকে সেলিব্রিটি টেলিভিশন সিরিজ করতাম। বহু টেলিভিশন সিরিয়ালে আমাকে দেখেছো তোমরা, জগদ্ধাত্রী, মা, সতী, সখী, দক্ষিণ খোলা, তুমি আসবে বলে, আলোর কোলে। কিন্তু আমি কিন্তু এই সাবজেক্টটা নিয়ে বেশ অনেক বছর ধরে কিন্তু ভারাক্রান্ত। আমার সাথেও ঘটা যে সমস্ত ভৌতিক ঘটনা তোমাদের সাথে অলরেডি অনেকগুলো শেয়ার করেছি, অনেকগুলো শেয়ার করা বাকি। জীবন যেমন ভাবে চলবে, যদি বেঁচে থাকি, একদিন প্রত্যেকটা ঘটনা তোমাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তোমরা আমাকে তোমার বন্ধু ভেবে আমাকে কল করে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো, এবং যদি আমার মনে হয় ঘটনাটা প্রপার জাস্টিফিকেশন আছে, এই চ্যানেলে তোমরা আমার সাথে বসে ঘটনা শেয়ার করতে পারবে। আপাতত আমি আমার এই চ্যানেলটা রান করছি হায়দ্রাবাদ থেকে। আমি হায়দ্রাবাদে একজন প্রবাসী বাঙালি, কিন্তু কলকাতাতেও আমার একটা সত্যি ভূতের গল্প স্টুডিও আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আমার সাথে বসে ঘটনা শেয়ার করতে পারবে। তাহলে আজকের ঘটনা শুরু করা যাক। আমি আজকে তোমাদেরকে এই ঘটনার মাঝখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি হয়, আমি একটা ভিডিও শুট করেছি আমি আর প্রিয়াংশী, সেকেন্দ্রাবাদ বার্নফিল্ড হাউসের ঘটনা এটা। বার্নফিল্ড হাউসটা হচ্ছে সেকেন্দ্রাবাদের সৈনিক পুরী বলে একটি জায়গা আছে, হায়দ্রাবাদ সৈনিক পুরী। সেখানে প্রচুর আর্মি অফিসাররা থাকে, এবং সেখানেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এবং আজও এত বছর পরেও কিন্তু সেই বাড়িটা অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে। পুরো এরিয়াটা, বাগান থেকে শুরু করে পুরো এরিয়াটা অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে। বার্নফিল্ড যে হাউস সেকেন্দ্রাবাদে সৈনিক পুরীতে, সেই বার্নফিল্ড হাউসটা একজন সাহেবের বাড়ি ছিল। তিনিই কিন্তু ভারতবর্ষে নিজের রাজত্ব স্থাপন করতে এসে, মানে তার গভর্নমেন্ট ছিল তো, ব্রিটিশ গভর্নমেন্ট, তার কিন্তু পোস্টিং হয়েছিল হায়দ্রাবাদে। এবং তখনকার হায়দ্রাবাদ আজকের মতো ছিল না, ঠিক আছে? এবং তখনকার হায়দ্রাবাদে একটা বিভিন্ন ধরনের কমিউনিটির একটা আস্থানা ছিল, এবং সেকেন্দ্রাবাদের প্রচুর তেলেগু মুসলিমস এবং তেলেগু হিন্দুও কিন্তু বাস করতো। এবং সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদের বিভিন্ন এই ভৌতিক জায়গায় আমি ভিজিট করে যখন জিজ্ঞেস করতাম যে এখানকার মানুষদের কালচার কেমন ছিল, বা এদের খাওয়া দাওয়া কী ছিল, কি ধরনের লাইফস্টাইল এদের, তখন আমি এটা জানতে পেরেছি যে এদের নাকি যে কোনো অনুষ্ঠানেই মাংস আর মদ খুব প্রবলভাবে চলে। মানে মাটন, চিকেন এবং বিফ, তার সাথে মানে বিভিন্ন কমিউনিটি মুসলিমদের বিফ খুব বেশি করে এখানে চলে। এবং গরু তো পাওয়া যায় না এখানে, মোষের মাংস খায়। যদিও একজন হিন্দু হিসেবে আমি কোনো ধর্ম নিয়ে কথা বলবো না, আমি জীবনে এই সমস্ত মাংস ছুঁইনি, ছোবও না। এবং আমার মা বাবা বা আমার পুরনো প্রজন্ম, তারা যে ধর্ম মেনে এসছে, সেই ধর্মের প্রতি আমার সম্পূর্ণ আস্থা এবং সম্পূর্ণ বিশ্বাস আছে, সম্পূর্ণ সম্মান আমার আছে। এবং আমার কি তা বলে মুসলিম বন্ধু নেই? আমার খ্রিস্টান, মুসলিম, জৈন প্রত্যেকটা শ্রেণীতে আমার বন্ধু আছে, এবং প্রচুর ভালো বন্ধু আছে। এবং তারা আমার বাড়িতে আসে, খাওয়া দাওয়া করি আমরা একসাথে। তারাও কখনো তাদের বাড়িতে আমাকে তাদের খাবার খেতে জোর করেনি, আমিও কখনো জোর করিনি, কিন্তু তারা আমার হাতে রান্না খেতে ভালোবাসে। যাই হোক, এবং বন্ধুরা আজকে এই ঘটনাটা বলি। যেখানে ঘটনাটা ঘটেছিল সৈনিকপুরি, তখন সবে সৈনিকপুরি মানে ব্রিটিশ আর্মি তখন ছিল। সৈনিকপুরি তখন সৈনিকপুরি নাম ছিল না, তখন ওই জায়গাটাকে বোলারাম বলা হতো। বোলারাম, BOLARAM। এখনো কিন্তু একটা পোর্শন ওখানে বোলারাম বলে বিখ্যাত আছে, তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো। আমার এই ঘটনাতে বা আমার সত্যি ভৌতিক গল্পের সাথে অন্যান্য পডকাস্টের ডিফারেন্স হচ্ছে আমি প্রত্যেকের নাম নিতে পারি, যাদের সাথে ঘটনা ঘটেছে, যারা শেয়ার করেছে, প্রত্যেকের নাম আমি নিয়ে নিই। আমার কাছে কোনো চরিত্র কাল্পনিক না, কারণ সত্যি ঘটেছিল ঘটনাগুলো। যেভাবে বলছি তোমরা একবার মিলিয়ে নিও বার্নফিল্ড হাউসটা কোথায় আছে। যাই হোক, কমেন্টস করে জানিও কেমন লাগলো ঘটনাটা। যাই হোক, এবং সত্যি ভৌতিক গল্প বা সত্যি ভূতের ঘটনা, সেগুলো কখনোই খুব ভালো লাগতে পারে না, কারণ যাদের জীবনে ঘটে তারা জানে কি হয়, কি সময়টা কাটে। যাই হোক, আজকে এই ঘটনাটা শেয়ার করছি। এবং ব্রিটিশরা তখনও ছিল ভারতবর্ষে, মানে এরকম একটা সিচুয়েশন এসেছিল তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে, ফিরে যেতে হবে। তারপরেও কিছু ব্রিটিশ কিন্তু ভারতে থেকে গেছিল, যাদের সাথে আমাদের রাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। এবং এই যে বার্নফিল্ড হাউস, এখানে যে সাহেব থাকতেন তার নাম ছিল বার্নফিল্ড। এবং বার্নফিল্ড সাহেব যিনি ছিলেন, ইনি কিন্তু এই এরিয়াতে, মানে এই ক্লাস্টারে, মানে সেকেন্দ্রাবাদের ওই ক্লাস্টারটায় তিনি কিন্তু গভর্নমেন্টে ছিলেন। এবং তিনিও, মানে একটা গভর্নমেন্ট যখন চলে যাচ্ছে, একটা রাষ্ট্রের নিজের গভর্নমেন্ট আসছে,
কাজ বুঝিয়ে দেওয়া বা কাজ ফাইলস এগিয়ে দেওয়ার জন্য একটা সময় লাগে। তুমি পৃথিবীতে কোনো কাজই কিন্তু আনফিনিশড ওয়েতে চলে যেতে পারো না, ফিনিশ করতে গেলেও কিন্তু একটা সময় লাগে। এবং এইভাবেই ঘটনা ঘটছিল। এবং হঠাৎ করে যেটা ঘটে মানে ওই ভদ্রলোকের জীবনে, বার্নফিল্ড সাহেবকে প্রচুর ভারতীয় ভালোবাসতেন তিনি, কারণ তিনি সেই ধরনের অত্যাচারী বা স্বৈরাচারী ব্রিটিশ ছিলেন না। তিনি কিন্তু প্রচন্ড ভালোবাসতেন সেখানকার কৃষকদের যারা পশুপালন করতো। এবং যে এরিয়াতে ঘটনাটা ঘটেছে ওখান থেকে একটু এগিয়ে গেলেই মানে প্রচন্ড পুরনো 250 বছরের একটা নাগ দেবতা মন্দির আছে ওই জায়গাটায়, তোমরা একবার দেখবে। আর মানে ইন্টারনেটে পাবে। আমার এই চ্যানেলেই নাগ দেবতা মন্দিরের কভারেজ আছে, আমি একটা ব্লগ করেছি, তোমরা দেখতে পাবে। খুব জাগ্রত মন্দির, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের কথা শোনেন। এবং বার্নফিল্ড সাহেব প্রচন্ড ভালোবাসতেন সবাইকে। ঠিক সেই সময় বার্নফিল্ড সাহেবকে মানে ওই যে মানে প্রাক স্বাধীনতা জায়গাটা, মানে স্বাধীনতা তো একদিনে আসেনি, বহু দিন ধরে। এবং স্বাধীনতা আসার আগের 3-4 বছর ধরে প্রচন্ড যুদ্ধ হয়েছিল, মানে প্রচন্ড ফাইট, মানে যাবে যাবে না, মানে কখনো দমে যাচ্ছে ভারতীয় সেনারা বা মানে ভারতীয় যে বিপ্লবীরা দমে যাচ্ছে, কখনো আবার তারা মাথা চাগার দিয়ে উঠছে, ব্রিটিশ কখনো ভয় পাচ্ছে এবং ব্রিটিশ কখনো আবার মাথা চাগার দিয়ে উঠছে। কিন্তু ব্রিটিশ এইটুকু বুঝে গেছিল যেতে হবে, সেই সময় আসছে, ঠিক আছে। এবং প্রচুর মনীষীদের আত্মত্যাগের জন্যই কিন্তু আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। মানসিকভাবে আমরা অনেকেই স্বাধীন হয়নি, আমাদের রাজ্য আমাদের দেশ অনেক জায়গা থেকে স্বাধীন এখনো হয়নি, মানুষ এখনো পরাধীন, মেয়েরা এখনো রাস্তায় সেফলি বেরোতে পারে না। যাই হোক, সেই সময় আরেকজন ব্রিটিশ ওখানকার সাহেব, ক্যালবার্ট সাহেব বলে, ক্যালবার্ট, সেই ক্যালবার্ট সাহেবের সাথে এনার একটি সমস্যা ছিল। হায়দ্রাবাদের বাইরে একটি জায়গা ছিল যেটা কিন্তু মানে আন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ে, ওয়ারাঙ্গাল, WARANGLE, সেখানকার দায়িত্বে ছিলেন এই ক্যালভার্ট সাহেব। ক্যালভার্ট সাহেব বেশ প্রচন্ড অত্যাচারী ছিলেন এবং প্রচন্ড চরিত্রহীন ছিলেন। মানে উনি যখন তখন যে কোনো ফার্মারের মেয়েকে, ওয়াইফকে নিজের মানে কোয়ার্টারে ডেকে পাঠাতেন, তাদেরকে অত্যাচার করে মলেস্ট করে তাদেরকে পাঠিয়ে দিতেন। প্রচুর মেয়ে কিন্তু সুইসাইড করেছিল সেই সময় সেই ওয়ারাঙ্গালের সেই সমস্ত জায়গায়। এবং এই ভদ্রলোকের সাথে মানে এই যে ক্যালভার্ট সাহেব, ক্যালভার্ট সাহেবের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই ভদ্রলোক মুখ খুলেছিলেন, যার নাম ছিল বার্নফিল্ড সাহেব। বার্নফিল্ড সাহেব বাড়িতে থাকতেন তার পত্নী এবং তার মানে ইন্ডিয়াতে জন্মানো ব্রিটিশ মেয়ের সাথে, কন্যার সাথে। আমি তাদের নাম জানি না, আমি বলতেও পারবো না। এবং সেই সময় যেটা হয়, আলটিমেটলি যখন বুঝতে পারে যে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, মানে রাজত্ব চলবে না, যাতে বার্নফিল্ড সাহেব এই যে এত ভালোবাসতেন, এতটা প্রজাপরায়ণ ছিলেন, সেটা খুব একটা সহ্য করতে পারেননি এই ক্যালভার্ট সাহেব, ঠিক আছে। ক্যালভার্ট সাহেব কনস্পিরেসি করে প্রচন্ড মানে সেই সময় কালো কালো মানে ব্যবসাকে আমল দিয়েছিলেন। মানে ইনফ্যাক্ট তিনি গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্টকে মানে ক্যালভার্ট সাহেব কনভিন্স করছিলেন যাতে পুরো সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদের পুরো শাসনটা তাকে দেওয়া হয়, কিন্তু তিনি পাচ্ছিলেন না কোনোভাবে, ঠিক আছে। ঠিক সেই সময় তিনি কনস্পিরেসি করে বেশ কিছু তখনকার দিনের লেঠেল, মানে তেলেগু লেঠেল থেকে শুরু করে চাষিদের প্রচুর টাকা ব্রাইব দিয়ে তাদের মেয়েদের, বউকে বাড়ি মানে কিছু কিছু জায়গায় ব্ল্যাকমেল করেও তাদেরকে নিজের কোয়ার্টারে আটকে রেখে ব্ল্যাকমেল করে বার্নফিল্ড সাহেবকে মেরে দেওয়ার জন্য প্ল্যান করেন। এবং নিজের পরিবারকে বাঁচাতে এবং অত টাকার লোভ গরিব মানুষের সামনে রাখলে সেও কিন্তু অনেক ক্ষেত্রে লোভ সম্বরণ করতে পারে না। চাষিরা সেই সময় এমনি অত্যাচারিত ছিল ওয়ারাঙ্গালের, তাদেরকে পাঠালেন এক রাতে বার্নফিল্ড সাহেবকে মারার জন্য। তাদের উদ্দেশ্য ছিল বার্নফিল্ড সাহেবকে একা মারার। বার্নফিল্ড সাহেবের প্রথমে বাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে নিলেন। তখন প্রজাদের, যে সমস্ত প্রজারা বাইরে ছিল, ব্রিটিশ পুলিশ বা ইন্ডিয়ান পুলিশ যারা ব্রিটিশের আওতায় কাজ করতেন, তাদেরকে চারদিকে ঘিরেছিলেন। যেহেতু কোনো শত্রু ছিল না এই বার্নফিল্ড সাহেবের, অতটাও সিকিউরিটি তিনি পছন্দ করতেন না। তিনি ফ্রিলি ঘুরে বেড়াতেন গ্রামে। তিনি সেকেন্দ্রাবাদ, আলওয়াল, এদিকে কোমপাল্লি, বোয়েনপাল্লি, এই সমস্ত জায়গা ঘুরে বেড়াতেন। কার খামারে গরু অসুস্থ, কোথায় কোন কুকুর অসুস্থ, সবাইকে ট্রিটমেন্ট করতেন, প্রচন্ড ভালোবাসতেন, পশু পাখি খুব ভালোবাসতেন বার্নফিল্ড সাহেব। কিন্তু বার্নফিল্ড সাহেবকে মারার জন্য ইনি তো সেনাবাহিনী পাঠালেন, সমস্ত ভারতীয় সেনা, ব্রিটিশ কিছু মিলিটারি, তারাও এলেন। আসার পর প্রথমেই যে সিকিউরিটি গুলো ছিল বার্নফিল্ড সাহেবের বাড়ির চৌহদ্দির মধ্যে, সেখানে সবাইকে মেরে দিলেন, সবাইকে মেরে দিলেন। এবং সেখানে প্রথমে ওপরে উঠলেন, ওপরে উঠে দেখলেন বার্নফিল্ড সাহেবের মেয়ে আর বউ ভেতর থেকে রুম আটকে ঘুমোচ্ছেন, জানলা দিয়ে দেখলেন, কিন্তু কোনোভাবেই সেই দরজা খুলতে পারলেন না। আলটিমেটলি ঘুম ভেঙে গেল না স্ত্রী আবার আর মেয়ের। তারা মানে তখনকার দিনের বিল্ডিং এর দরজা তোমরা জানো, ভাঙা যেত না, কাঠের দরজা এমন ছিল, ভাঙতে পারলেন না। কিন্তু বার্নফিল্ড সাহেবকেও তারা খুঁজে পেলেন না। বার্নফিল্ড সাহেব সেই সময় হয়তো বাথরুমে বা কোথাও ছিলেন।
মানে যখন ওরা বুঝে গেলেন যে পুরো মেয়ে বউ চেল্লাচ্ছে, এরিয়া থেকে গ্রামবাসী সবাই চলে আসবে, তখন এরা চালাকি করে পুরো বিল্ডিংটায় আগুন জ্বালিয়ে দিলেন। গোটা রাত যতক্ষণ না ভোর হয়েছিল পুরো বিল্ডিংটা দাউ দাউ করে জ্বলছিল এবং জ্বলছিল প্রচুর গাছ। 70% বার্ন হওয়ার পর যখন সেনাবাহিনী ওই কম্পাউন্ড থেকে বেরোচ্ছে, ওই বাড়ির মানে তেলেগু পরিচারিকা, কম বয়সী কিছু মেয়ে যারা কাজ করতো ওই বাড়িতে, সারাদিন থাকতো 24/7, তাদের কান্নার আওয়াজ পায়। তারা একটা ঘরে আগুনের থেকে নিজেদেরকে বাঁচিয়ে আটকে ছিল। ওই ব্রিটিশ সেনাবাহিনী এবং মানে ক্যালভার্ট সাহেবের সেনাবাহিনী না, ওই পরিচারিকাদের ওখান থেকে বের করলো, বের করে ওদেরকে ওখানে শ্লীলতাহানি করে ওখান থেকে বেরিয়ে এলো। তাদের মধ্যে দুটো মেয়েকে আবার আগুনে ধাক্কাও দিয়ে দিল। যাদের শ্লীলতাহানি করার পর ছেড়ে দেওয়া হয়েছিল তারা ওই বাড়িটার সামনে গাছটায় গলায় দড়ি দিয়ে মারা গেল। সকাল 7টা বা 7:30, আমার এই ইনফরমেশন এক্স্যাক্টলি আমার কাছে নেই, আমি যেটা শুনেছিলাম সকাল 7টা বা 7:30 বা 8টায় যখন আস্তে আস্তে আলোটা একটু বেরিয়েছে, ওই জায়গাটা যেহেতু খুবই ইন্টেরিয়ার, ওখানে প্রচন্ড কুয়াশা হতো, একটা বাড়িকে দূর থেকে বোঝা যায় না রাস্তার উপর দিয়ে গেলেও। তবুও রাস্তার উপরেই, তখনকার দিনে কাঁচা রাস্তা ছিল, তার পাশে বাড়িটা ছিল পাঁচিল ঘেরা। সবাই দেখলো একটা জ্বলন্ত বাড়ি এবং প্রচন্ড পোড়া গন্ধে, মানে সেই সময় মানে তখন নিভে যাওয়া আগুন থেকে যে ধোঁয়াটা ওড়ে, প্রচুর গাছ জ্বলে গেছে। গোয়াল ঘর থেকে শুরু করে যেখানে ওখানে মানে ঘোড়া থাকতো আস্তাবল, সব জায়গায় আগুন দিয়েছে, প্রচুর ঘোড়া মারা গেছে। মুরগির যে পোল্ট্রি ছিল বাড়িটার পেছনে, সেখানেও আগুন দিয়ে দিয়েছিল, মারা গেছিল নিরীহ প্রাণীরা। গ্রামবাসীরা কোনোভাবে উপরে উঠলেন, উঠে দেখলেন কঙ্কাল তো দূরের কথা, মানে দেহের কোনো অংশই খুঁজে পাওয়া গেল না। কিছু কিছু জামা কাপড়ের পোড়া অংশ দেখে বুঝতে পারলেন এটা ম্যাডামের জামা, এটা ম্যাডামের মেয়ের জামা, কিন্তু বানফিল্ড সাহেবের কিন্তু কোনো শরীরের কোনো অংশ পাওয়া গেল না। ঠিক সেই সময় একজন বাথরুমের দরজা খুললেন ওপরে এবং বানফিল্ড সাহেবের কামরার পাশে, সেখানে দেখলেন শুধু পায়ের দুটো পাতা, মানে কঙ্কাল ছাড় দুটো পায়ের পাতা আতপোড়া অবস্থায়, যতটা জল লেগেছিল বাথরুমে, আতপোড়া অবস্থায় প্রচন্ড মানুষের চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, ওখানে পড়ে আছে, শরীরের অবশিষ্ট কিছু আর নেই। এই ঘটনা তো ঘটে গেছিল, কিন্তু জানা যায় এই ঘটনা ঘটার পরে ব্রিটিশরা যখন ফিরে যাচ্ছিলেন লন্ডনে, তখন একটা মানে বিভিন্ন জাহাজ, বিভিন্ন উড়োজাহাজে তো ওরা ফিরেছিলেন পুরো পরিবার নিয়ে, মানে লোটা কম্বল নিয়ে। একটা গোটা জাহাজ ডুবে গেছিল ভারত থেকে ইংল্যান্ডের দিকে যাওয়ার সময়। সেই জাহাজে কিন্তু প্রচুর এমন মানুষ ছিলেন যারা কিন্তু এই বার্নফিল্ড সাহেবের বাড়িতে আগুন লাগিয়েছিলেন, ঠিক আছে, ক্যালভার্ট সাহেবের কথায়। এবং যে জাহাজে প্রচুর ব্রিটিশ যাচ্ছিলেন, ডুবে গেছিলেন, সেই জাহাজে কিন্তু ক্যালভার্ট সাহেবও ছিলেন। আজও জানা যায়নি হঠাৎ করে কেন কোনো ঝড় না হওয়া সত্ত্বেও সেই জাহাজটা ডুবে গেছিল। এটা কিন্তু খুব হিস্টোরিক্যাল একটা গল্প, তোমরা ইনফরমেশন নেবে, তোমরা জানতে পারবে কি হয়েছিল এই ঘটনাটা। যাই হোক, তারপর যেটা হয়, তারপর যেটা ঘটে এদের জীবনে, মানে যে সমস্ত ভারতবর্ষে মানে ভারতবাসীরা, মানে ভারতীয় গ্রামবাসীরা তেলেঙ্গানার, তখন তো তেলেঙ্গানা হয়নি, অন্ধ্রপ্রদেশ বলা হতো পুরোটাকে, ওই এরিয়ার যারা যারা ক্যালভার্ট সাহেবকে বা মানে ওয়ারাঙ্গালে যে সমস্ত লোকরা ওনার মৃত্যুর জন্য দায়ী ছিল, আগুন লাগিয়েছিল বা ওদের মারতে গেছিল ক্যালভার্ট সাহেবের ইশারায়, তারাও কিন্তু অপঘাতে মরতে শুরু করে। কেউ ঘুমের ঘোরে এমন ভাবে মৃত হয়ে যায় যাতে সকালবেলা তাকে দেখা যায় চোখটা বড় করে খুলে আছে। এবং ওই ওই মানে ওই বাড়িতে আগুন লাগার মোটামুটি ধরে রাখো 3 মাস মধ্যেই কিন্তু তাদের সবার মৃত্যু হয়। কেউ কুয়োতে ডুবে মরে যায়, ঠিক আছে, কেউ আগুন জ্বালিয়ে রান্না করতে করতে সে আগুনে পুড়ে মারা যায়, বাড়িতে পোষা কুকুর কারুর গলার নলি ছিঁড়ে তাকে মেরে দেয়। এরকম প্রচুর ঘটনা ঘটে তাদের সাথে। এই ঘটনাগুলো খুব বিখ্যাত সেকেন্দ্রাবাদ বা সৈনিকপুর এই এরিয়াতে। আমি কিন্তু 3-4 বার কনফার্ম করেছি ঘটনাগুলো, তোমাদেরকে বলে রাখি। যাই হোক, হয়ে গেল। এবং এই বাড়িটার এই যে ইতিহাসটা তোমাদেরকে বললাম, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। আজও নাকি মানে ওই বাড়িতে রাতের বেলা প্রচন্ড আর্তনাদ শোনা যায় মহিলাদের, এবং প্রচন্ড জোরে অট্টহাসি শোনা যায়। কিন্তু আমরা অনেকেই ভাবি যারা মানসিকভাবে খুব ভালো থাকে, মানুষকে সাহায্য করে, সাহায্য পরায়ণ হয়, মায়া দয়া থাকে, তারা মরে গেলে হয়তো সেম থেকে যাবে। এটা কিন্তু আমাদের ধারণা ভুল। কারণ অধিকাংশ জায়গায়, অধিকাংশ এরিয়াতে মানে ঘটনায় জানা যায়, বা অনেক এক্সপার্টরাও বলে এই ঘটনার এই জিনিসটা, যে
অনেক ক্ষেত্রে এরকম হয় যে হয়তো জীবিত অবস্থায় খুব ভালো ছিল, মৃত্যুর পর যে সেম থাকবে, তার সঙ্গে যেটা হয়েছে সে কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার মতো অবস্থায় চলে আসে, সে কিন্তু শয়তানে পরিণত হয়। এটা হয়, মানে প্রেতাত্মা কিন্তু, অতৃপ্ত প্রেতাত্মা কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য শয়তান হয়ে যায় অনেক ক্ষেত্রে। একটা ছোট্ট ঘটনা বলি আমি, যেটা রিসেন্টলি ঘটেছিল। এই 2020-তে লকডাউনের সময় তো কেউ বাড়ি থেকে বেরোতে পারছিল না, সেই সময় সব থেকে বেশি কুকুরের বাচ্চার মদ বিক্রি হয়েছিল তেলেঙ্গানায়। তেলেঙ্গানা হয়ে গেছে, তেলেঙ্গানা স্টেট বলে ঘোষণা হয়ে গেছে। সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ আলাদা জায়গা, খুব একটা ডিস্টেন্স নেই, আধ ঘন্টার মধ্যে সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ যাওয়া যায়, 30 মিনিটসের মধ্যে। আর আমি যেখানে থাকি হায়দ্রাবাদ, এটা সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদের একটা মিডলে, আমার এটাকে হায়দ্রাবাদও বলে, বা সেকেন্দ্রাবাদ এখান থেকেই শুরু, ঠিক আছে, একদম মিডলে, বেগমপেট জায়গাটার নাম। তোমরা ইন্টারনেটে দেখেছো, আমার ব্লগস বা আমার ফেসবুকের পেজে গেলেও দেখতে পাবে, প্রচুর ভিডিওস পাবে এখানকার। তোমরা প্রচুর ঘুরে বেড়াই আমরা এখানে, আমি আর প্রিয়াংশী প্রচন্ড মানে এক্সপ্লোর করি জায়গাটা, যেটা পশ্চিমবাংলাতেও আমরা করতাম, বম্বেতেও করতাম। এবার যে ঘটনাটা ঘটে 2020 সালে, ওই যে প্রথম যে মানে কোভিড ওয়েভটা আসে, সেই সময় বাড়িতে ভর্তি কিছু চ্যাংড়া ছেলে মেয়ে যারা ইউটিউব চ্যানেল শুরু করবে বলে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে ইউটিউব চ্যানেল শুরু করেছে। প্রথম দুটো ভিডিও তো ভালো রেসপন্স পেয়েছে, মিথ্যে মিথ্যে কিছু ভিডিও। তারা মনের ভেতর থেকে বিশ্বাস নেই যে ভূত বলে কিছু আছে বা প্রেতাত্মা আছে বা অলৌকিক কিছু হতে পারে, ভেতরে বিশ্বাস নেই, কিন্তু সামনে মানে দর্শককে দেখানোর জন্য বিশ্বাস করে সেখানে গেছিল মাঝরাতে। তাদের পরিবার, তাদের বাবা মা হাজারবার বারণ করা সত্ত্বেও সকালবেলা প্রত্যেককে, ওই যে গাছটা আমি দেখালাম ভিডিওতে বা দেখাচ্ছি তোমরা দেখবে, এই গাছের সবার গোটা চেহারা, গোটা মানে বডিটা গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গেছিল বন্ধুরা, সিরিয়াসলি বলছি। গোটা ওই এরিয়ার যত আর্মি ক্যাম্পে, যত আর্মি আছে ওখানে, মানে ওখানে হায়দ্রাবাদ কালীবাড়ি বলে একটি বাড়ি আছে, ওখানকার পুরোহিত থেকে শুরু করে সবাই দেখেছিল বন্ধুরা। এবং তাদের চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছিল, যেটা ভয়ানক কিছু একটা তাদের সাথে হয়েছিল সারা রাত। কিন্তু তাদের কিন্তু কোনো ক্যামেরা, কোনো অ্যাক্সেসরিজের কিন্তু কোনো ক্ষতি হয়নি, কিন্তু সবাই দেখেছিল তারা যে ঝুলছিল, তাদের যে ডেড বডি গুলো ঝুলছিল গাছ থেকে, ওই গাছটায় অনেকটা হাইট, গাছটার নিচে দাঁড়িয়ে আমিও ভিডিও করেছি, তোমরা দেখবে ঝুলছিল, তাদের পা গুলো কিন্তু উল্টো দিকে বেঁকে গেছিল। এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। প্রথমে একটুখানি বাড়িটা দেখিয়েছিলাম, আর এখন তোমাদেরকে পুরো বাড়িটা দেখাবো, একবার দেখে নাও বন্ধুরা। প্রচুর নয়েজ হবে কারণ রাস্তায় শুট করেছি। যখন বলে শয়তানের কি বলবো, মানে সব থেকে শয়তান অ্যাক্টিভেটেড বা অতৃপ্ত আত্মারা যখন অ্যাক্টিভেটেড থাকে দুপুর 3টে আর রাত্রির 3টে, ওই সময় কিন্তু আমি শুট করেছি, একবার দেখে নিও বন্ধুরা। আর এই সত্যি ভৌতিক ঘটনা ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুরা, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমি তো বাকি ইউটিউবারদের মতো টাকা দিয়ে বুস্ট কখনোই এই চ্যানেলটা করবো না। আমার সাপোর্ট তোমরাই যদি পারো, তোমরাই যদি চাও, তাহলেই কিন্তু এটা পারবে। তোমরাও তোমাদের ঘটনা শেয়ার করতে পারো, কল করতে পারো 9330890267। খুব ভালো থেকো বন্ধুরা। আর নতুন প্রচুর গল্প আসছে, আমি তোমাদের গল্প শোনার জন্য কিন্তু আগ্রহী আছি। যোগাযোগ করো, আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করেও নিজের গল্প পাঠাতে পারো। যে কোনো একটা দিন বসে একসাথে আড্ডা হবে। ভালো থেকো বন্ধুরা, দেখে নাও ভিডিওটা। আরো একটা নতুন এপিসোডে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে বাড়িটা দেখাচ্ছি, এই বাড়িটার নাম হচ্ছে বার্নফিল্ড হাউস। এটা সেকেন্দ্রাবাদ, মানে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদের সব থেকে ট্রেন্ডিং হন্টেড হাউস এই মুহূর্তে। এই বার্নফিল্ড হাউসটা হচ্ছে সেকেন্দ্রাবাদের একদম মেন রাস্তার উপরে, সৈনিকপুরি বলে একটা জায়গা আছে সেখানে। এখানে একটা সময় ইংল্যান্ডের আর্মি থাকতো, মানে ব্রিটিশ আর্মি এই এই এরিয়াতে পুরো থাকতো, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে সৈনিকপুরি। সামনে রাস্তাটাও তোমাদেরকে দেখাই, এটা সৈনিকপুরির রাস্তা, এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর ফুল গাছ রয়েছে এখানে, সৈনিকপুরির রাস্তা। আমি নিজেও এখানে রয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা। এই বাড়ির একটা ভৌতিক ইতিহাস আছে, যেটা নিয়ে আজকে সত্যি ভূতের গল্প। জায়গাটা একটু ভালো করে দেখাই তোমাদেরকে। এই যে হন্টেড যে কটেজটা দেখতে পাচ্ছ আজকে, খুব ক্লিয়ারলি আমি দেখাতে পারবো না, কারণ প্রচুর সাপ, শেয়াল এবং আরো প্রচুর জীবজন্তুর এখানে উৎপাত আছে। রাতে এইসব এরিয়াতে লেপার্ডও দেখা যায়, লেপার্ড দেখতে পাচ্ছ। এই বিল্ডিং গুলো সমস্ত কিছু হন্টেড। বলে এখানে নাকি দুপুর 3টের সময়, এখন 3টে বাজে, এটা এখন কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ এখন দুপুর 3টে বাজে, আমার ঘড়িতে দেখো দুপুর 3টের সময় নাকি এই জায়গায় প্রচুর প্রেতাত্মার উৎপাত, মানে প্রচন্ড পরিমাণে এখানে আওয়াজ ফাওয়াজ শোনা যায়, রাত্রি 3টের সময় পাওয়া যায়। মারাত্মক হন্টেড একটা লোকেশন এটা, হায়দ্রাবাদের মারাত্মক হন্টেড একটা ট্রেন্ডিং লোকেশন। নর্মালি যেটা হয় এই চ্যানেলে, সত্যি ভৌতিক ঘটনা আমরা তোমাদের সবার সামনে রাখি, এবং প্রচুর মানুষের অভিজ্ঞতা যেগুলো আমাদের সাথে শেয়ার করে, সেগুলো আমরা এখানে শেয়ার করি। আর আজকে এই ভিডিওটা বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মাঝখানে ভাবছিলাম যে স্টুডিও থেকে না বসে বা কলকাতা থেকে বা হায়দ্রাবাদ থেকে যে ভিডিওগুলো বানাই সেগুলো না করে একটুখানি
কিছু ট্রেন্ডিং লোকেশন, কিছু হন্টেড লোকেশন তোমাদেরকে দেখাবো, যেটা একদমই সম্ভব হচ্ছিল না ওয়ার্ক স্কেডিউলের জন্য, কিন্তু এখন তোমায় দেখাবো। এটা হচ্ছে বার্নফিল্ড হাউসের মেন এন্ট্রান্স। এটা হচ্ছে বার্নফিল্ড হাউসের মেন এন্ট্রান্স। দেখেছো বাড়িটা পেছন দিক দিয়ে দেখো কিরম ভাঙা, কিরম ভাঙা একবার দেখো। এবং ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি বলছি, আগে দেখে নাও ধ্বংসস্তূপটা, একবার দেখে নাও, যতটুকু দেখতে পাচ্ছ, যতটুকু বুঝতে পারছো। এবং এখানে এই ফাঁকা এই ঝাঁকড়া গাছগুলো থেকে নাকি রাত্রেবেলা হাসির আওয়াজ পাওয়া যায়। এবং এই গাছগুলোতে প্রচুর ভারতীয়কে, মানে প্রচুর সাউথ ইন্ডিয়ান রেসিডেন্টকে এখানে কিন্তু গলায় দড়ি দেওয়া হয়েছিল, যেটা আজকে বলবো আমি। সত্যি ভৌতিক ঘটনা। এবং এটা আমি জানতে পেরেছি সৈনিকপুরের একজন আর্মি অফিসার, সেই ভদ্রলোক বেসিক্যালি অ্যালকোহলিক, মানে এখানকার বেঙ্গলি কমিউনিটি, হায়দ্রাবাদের বেঙ্গলি কমিউনিটিতে মেম্বার, জুবিলি হিলস ক্লাবেরও মেম্বার। তার কাছেই শোনা, তার নামটা আমি নিচ্ছি না, কিন্তু বলবো। আমার তো আবার বিশ্বাস নেই, আমি আবার গল্প বলতে বলতে আবার নামটা নিয়েও নিই মাঝে মধ্যে, মাফ করবেন। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল এই ঝাঁকড়া গাছের নিচে, সেই ঘটনাগুলো আজকে বলবো। আর আমার সাথে বার্নফিল্ড হাউসে এসে আমরা নাকি ভিডিও শুট করছি। বন্ধুরা, এই পেছনে এই ধ্বংসস্তূপে যে কি ঘটনা ঘটেছিল, এবং এই প্রত্যেকটা গাছের প্রায় অনেক বয়স, এই গাছগুলো প্রচুর ঘটনার স্মৃতি কিন্তু বহন করে চলেছে। এবং রাতের বেলা এইসব জায়গায় লেপার্ড, শেয়াল সবকিছুই ঘোরে। এই উল্টো দিকে একটা মন্দির আছে, যে যারা থাকে তাদের কাছেও ঘটনা আমি শুনেছি অনেক কিছু এই এরিয়াতে। তখন মন্দিরটা দেখো, আমি যতটা দেখাতে পাচ্ছি আর কি। এই মন্দিরেও প্রচুর ঘটনা শুনেছি। এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ দূরে, একটু দূরে, ওখানেও ঝাঁকড়া গাছ আছে, সব আছে। জায়গাটা প্রচন্ড হন্টেড। এবং এখানকার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে কিন্তু এখানে দাঁড়িয়ে, সিরিয়াসলি বলছে, একটা অদ্ভুত টাইপের ফিলিং তৈরি হচ্ছে এখানে দাঁড়িয়ে। যাই হোক, মূল ঘটনায় আসি, দেখতে থাকো। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকনটা দাও, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু। এই যে গাছটা দেখছো বন্ধুরা, এই গাছটাও কিন্তু অনেক কিছুর সাক্ষী বহন করছে। এই জোড়া গাছটা প্রচণ্ড পুরনো, এটা ব্রিটিশ আমলের গাছ। এবং এই বার্নফিল্ড হাউস দেখতে পাচ্ছ গাছের কানেকশানে। এবং আরেকটা ধ্বংসস্তূপের মতো এই বাড়ির আরেকটা অংশ এই যে ভেঙে পড়ে রয়েছে এখানে, দেখো গাছটা জোড়া গাছ।